আপনি কি বিয়ে করেছেন, বিভিন্ন প্রশ্নের প্রয়োজন হয়। তো এখানে সেই প্রশ্নগুলো আমরা একটু করি কিভাবে এবং তার উত্তরটাও কিভাবে আমরা দিব। যেমন এখানে একজন ব্যক্তি প্রথম প্রশ্ন করছে বাংলাতে যে তোমার নাম কি। তাহলে কি ইংরেজিটার অর্থ হচ্ছে হোয়াট। কি ইংরেজি এর শব্দ হোয়াট। হোয়াট ইজ ইউর নেম আমরা জানি। তুমি কেমন আছো, হাউ আর ইউ। লোকটি বলছে আমি ভালো আছি, আম ফাইন। আম ফাইন। তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইউর হোম। তুমি কি বাংলা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি বাংলা বলতে পারো। এখানে একটা মডাল ভার্ব ব্যবহার করা হয়েছে ক্যান। তুমি কি বাংলা বলতে পারো যখন সামর্থ্য বুঝাবে, অর্থাৎ কেউ কোনো কাজ করতে পারে, আমি সাইকেল চালাতে পারি, আমি সাঁতার কাটতে পারি, এক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়। সামর্থ্য থাকলে, আমার গায়ের জোর আছে, শক্তি আছে, আমি এটা করতে পারি। যখন সম্ভাবনা থাকে তখন কিন্তু মে ব্যবহার করা হয়, মডাল ভার্ব মে। হ্যাঁ, যেমন আমি সাঁতার কাটতে পারি। না আমি সরি, আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। এই যে সম্ভাবনা, বৃষ্টি হতেও পারে নাও পারে, এসব ক্ষেত্রে আমরা মে ব্যবহার করি। যাই হোক, ওটা আমরা মডাল ভার্বে দেখেছিলাম। তো বলছে তুমি কি বাংলা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ। আজকের তারিখ কত। দেখেন এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায়, মনে করেন আপনার তারিখটা খেয়াল নেই, আপনি অফিসে কাজ করছেন, আপনার কলিগকে আপনি প্রশ্ন করলেন যে আজকের তারিখ কত। তো এটা আমরা ইংলিশে কি কেমনে বলবো, হোয়াট ইজ টুডেস ডেট। হোয়াট ইজ টুডেস, এই টুডের পরে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটাকে এর করা হয়েছে, এই যে আজকের। আজকের তারিখ কত। এই জন্য এখানে কিন্তু টুডেস করা হয়েছে। হোয়াট ইজ টুডেস ডেট। ডেট মানে হচ্ছে তারিখ। এখন সময় কত, এই প্রশ্নটা আমাদের প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে প্রয়োজন হয়। আমার কাছে হয়তো ঘড়ি নেই, তখন আমি কাউকে প্রশ্ন করতেছি যে হোয়াট টাইম ইজ ইট নাও। এখন সময় কত। তোমার ফোন নাম্বারটা দাও, প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার। প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার। তুমি কি খাবার খেয়েছো, হ্যাভ ইউ ইটেন। তুমি কি হ্যাভ ইউ ইটেন মিল বা ফুড দিতে হবে এখানে। তুমি কি খাবার খেয়েছো, হ্যাভ ইউ ইটেন মিল অথবা হ্যাভ ইউ ইটেন ফুড। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট রাইস। তো এই লোকটা বলছে যে তুমি কি খাবার খেয়েছো, উনি বলছে আমি ভাত খাই, আই ইট রাইস। তুমি কি করো। দেখেন এই প্রশ্নটার সম্মুখীন হতে হয় আমাদের প্রতিনিয়ত। তুমি কি করো। তো এর ইংলিশটা হবে হোয়াট ডু ইউ ডু। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। তো বলছে আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, অথবা আমি একজন ছাত্রী, একই কথা, আই এম এ স্টুডেন্ট। তুমি কোন স্কুলে পড়ো। দেখেন আপনার বাসায় একজন অপরিচিত কেউ এসছে, আপনি তাকে বলছেন যে তুমি কোন স্কুলে পড়ো। তাহলে কোন ইংরেজিটা হচ্ছে হুইস। হুইস স্কুল ডু ইউ গো টু, অথবা হুইস স্কুল ডু ইউ রিড। হুইস স্কুল ডু ইউ রিড, তুমি কোন স্কুলে পড়ো। এখানে ডু ব্যবহার করা হলো কেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসে, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডিড ব্যবহার করা হয়। আমার একটি পরীক্ষা আছে, আই হ্যাভ অ্যান এক্সাম। অ্যান কেন হলো, এক্সামের আগে কিন্তু একটা ভাওয়েল সাউন্ড আছে। আমরা রিটেন ইংলিশে এই জায়গাটা প্রায় ভুল করি, অনেক স্টুডেন্ট কিন্তু এখানে আই হ্যাভ এ এক্সাম আমরা যখন বলে ফেলি তখনও বলি, আমরা যখন খাতায় লিখতে যাই তখনও কিন্তু আমরা এটা আই হ্যাভ এ এক্সাম বলি, নট আই হ্যাভ অ্যান এক্সাম। তুমি কি চাকরি করো, ডু ইউ হ্যাভ এ জব। দেখেন এই যে আমি বলেছিলাম হ্যাভ ব্যবহারটা কিন্তু খুব বহুরূপী একটা ভার। এমন ভাবে হ্যাবটা ব্যবহার করা হয়, এর রূপটা আমরা কিন্তু বুঝতে পারি না যে কোথায় কত ভাবে ব্যবহার করা হচ্ছে। হ্যাভ মানে পাওয়া, হ্যাভ মানে থাকা, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে পান করা। যেমন আই হ্যাভ সিগারেট, আমি সিগারেট খাই বা আমি ধূমপান করি। যেমন আমরা আই স্মোক লিখি, সেখানে হ্যাভ মানেও, হ্যাভ শব্দের অর্থও কিন্তু ধূমপান করা। তো বলছে কি তুমি কি চাকরি করো, ডু ইউ হ্যাভ এ জব, এখানে হ্যাভ মানে হচ্ছে আছে। মনে করেন আমি কোথাও বেড়াতে গেলাম, আপনার আমার ড্রেস দেখে কেউ মনে করছে যে এই লোকটা মনে হয় চাকরি করে। তো ইংলিশে কি বলতে হবে, ডু ইউ হ্যাভ এ জব। তুমি কি চাকরি করো। এখানে হ্যাভ মানে হচ্ছে আছে, তোমার কি একটা চাকরি আছে। বলতে হবে ইয়েস আই হ্যাভ এ জব। আই হ্যাভ এ ব্যাংকার, আই হ্যাভ অ্যান ইঞ্জিনিয়ার, আই হ্যাভ এ ডক্টর, আই হ্যাভ আ টিচার, আই এম এ টিচার। এখানে সেভাবে যে যে পেশায় আছে সেই পেশাটার নাম বলা যায়। আচ্ছা, জিনিসের নাম, আমরা যখন দোকানে কোনো জিনিস কেনাকাটা করতে যাই তখন আমরা কোনো জিনিসের দাম, একটা জিনিস আমার পছন্দ হয়েছে, আমি কিনতে চাচ্ছি, তো এটার দামটা আমরা কিভাবে শুনবো, হাউ মাস ডাজ দিস থিং কস্ট। এটা কিন্তু গ্রামার মেনে বাক্যটা তৈরি করা হয়েছে যে হাউ মাস কত দাম, ডাজ দিস থিং কস্ট অর্থাৎ এই জিনিসটা কিনতে খরচ হবে, দিস থিং মানে এই জিনিসটি। দেখেন এত বড় বাক্য না বলে ফরিনাররা কি বলে, যারা নেটিভ স্পিকার,
তারা বলে হাউ মাচ প্রাইস, হাউ মাচ প্রাইস, দাম কত বা এই জিনিসটার দাম কত। উনি বলবে 10 টাকা বা $10, $5। হুম। আচ্ছা, তারপর বলছে আমি টাকা দেব, আই উইল পে দা মানি, আই উইল পে দা মানি। এটি খুব দামি, দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। এগুলা আপনি একটু গাড়িতে বসে বা আপনি বাসায় বা যখনই ফ্রি থাকবেন আপনি চলন্ত পথে এগুলো পড়বেন, দেখবেন এগুলা প্রচুর। এই যে এটি খুব দামি, আমি টাকা দেব, এই জিনিসটার দাম কত, আমরা প্রতিনিয়ত দেখবেন কেনাকাটা করতে যাই। আপনি অফিস থেকে ফেরার পথে বা আপনার ছুটির দিনে আপনি বাজারে গিয়েছেন কেনাকাটা করতে, তখন আমরা ইংলিশে এটা ব্যবহার করি যে হাউ মাচ প্রাইস। তো এটা যখন গ্রামার মানে বড় সেন্টেন্স করতে হয় তখন এভাবে বলা যায় যে হাউ মাচ ডাজ দিস থিং কস্ট, এই জিনিসটার দাম কত পড়বে। এরপর দেখেন আরো রয়েছে, বলছে যে তুমি কি চাকরি, আমার একটি পরীক্ষা চাই, হ্যাঁ, তুমি এই জিনিসটার দাম কত। আচ্ছা, বলছে এটি খুব দামি, দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, দয়া করে কম দাম দিন। বলছে যে আপনি একটু কম দিতে পারেন, প্লিজ গিভ আ ডিসকাউন্ট, একটু কম দাম দিন। আমি এটি কিনবো না। আপনাকে শপকিপার বলছে যে এটা তো এই দাম, আপনি কি কিনবেন? আমি বলছে যে নো, আই ওন্ট বাই দিস। আই ওন্ট, উইল নট এর নট শর্ট ফর্ম বা নেগেটিভ বলা হচ্ছে ওন্ট, উইল নট কে সংক্ষেপে বলা হয় ওন্ট, উইল নট যেমন ডু নট কে বলা হয় ডোন্ট, উইল নট হচ্ছে ওন্ট। আই ওন্ট বাই দিস, আমি এটা নিব না। স্টেশন কিভাবে যাব, আমি নতুন একটা জায়গায় গিয়েছি, রেল স্টেশন চিনি না। তো আমি একজন পথচারীকে বললাম যে হাউ ডু আই গো টু দ্য স্টেশন। এখানে ডু এর ব্যবহারটা করতেই হবে, প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসবে, যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে। আচ্ছা, তারপর বলছে কি বাস কখন আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে এই এই ইংলিশটা যা লিখেছি হুবহু যদি এই অনুসারে বাংলা করা হতো তাহলে বাংলাটা এমন হতো যে স্টেশনে কিভাবে যাই। হুম। হ্যাঁ, হাউ উইল আই, কিন্তু এখানে ডু ব্যবহার করা হয় এই জন্য, যেমন আমি বর্তমানে মনে করেন আমি ঢাকার কমলাপুর রেল স্টেশন চিনি না, তো এই রেল স্টেশনের আশেপাশে আমি আছি কোথাও, তো আমি রিক্সাওয়ালাকে বললাম যে আমি কিভাবে যাব, হাউ ডু আই গো টু দ্য স্টেশন, এটা বললেও হচ্ছে। আবার আপনি যেটা বলছেন যে হাউ উইল আই গো টু দ্য স্টেশন, আমি কিভাবে স্টেশনে যাব, এখানে ডু শব্দের অর্থ কি, যেমন আমি একটা বাক্য বলি, যদি বলা হয় আহ, আমি আপনাকে বলছি যে আমি আগামীকাল ঢাকায় যাব। মনে করেন আগামীকাল ঢাকায় যাব, অর্থাৎ এখানে আগামীকাল ঢাকায় যাব বললে বাক্যটা এমন একটা অনুভূতি বোঝাচ্ছে, আমার লাগেজ আমার ব্যাগপত্র সবকিছু রেডি, আমি অবশ্যই আগামীকাল সকালে ভোরবেলায় ঢাকায় আমি রওনা দিব। তো এই বাক্যগুলোকে ইংলিশে, যেমন আমি আগামীকাল ঢাকায় যাব, যেহেতু ফিউচার টেন্স, এখানে আমরা কিভাবে বলি আই উইল গো টু ঢাকা টুমরো, আই উইল গো টু ঢাকা টুমরো। কিন্তু এই বাক্যটা আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করলেও ভুল হবে না। কেন হবে না, বাক্যটা কেমন হবে বলি, যেমন আই উইল গো টু ঢাকা টুমরো এটা যেমন রাইট, আবার আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো, ভালো করে আমরা একটু লক্ষ্য করি, আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো, আই অ্যাম গোয়িং টু লন্ডন টুমরো, আই অ্যাম গোয়িং টু হংকং টুমরো, অর্থাৎ আমি আগামীকাল যাবই, সময়টা বেশি দূরে না, একে বলে নিয়ার ফিউচার, নিয়ার ফিউচার নিকটবর্তী ভবিষ্যৎ। এমন যদি কোনো বাক্য হয় তাহলে সেই বাক্যগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা যায়, বাক্যটা এমন শোনা যায়, বাংলাটা এমন হবে অর্থটা, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। আপনি আমাকে বললেন যে স্যার আপনি এই যে রেডি হচ্ছেন কি করতে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে আপনি কোথাও রওনা দিবেন, তো আমি আপনাকে বললাম যে আমি এখন 2-4 ঘন্টার জন্য একটু ঘুমাবো, একটু পরেই আমি ঢাকায় রওনা দিব, অর্থাৎ আমার যাওয়াটা নিশ্চিত, শতভাগ নিশ্চিত। এক্ষেত্রে আমরা নিয়ার ফিউচার ব্যবহার করতে পারি, আই এম গোয়িং টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি। তো এখানেও সেভাবে করা হয়েছে যে স্টেশনে কিভাবে যাব, হাউ ডু আই গো টু দ্য স্টেশন, অথবা হাউ উইল আই গো টু দ্য স্টেশন। হ্যাঁ, উইল আই দিয়ে করলে এটা হচ্ছে হুবহু ফিউচার ইনডেফিনিট টেন্সে বাক্যটা হয়ে গেল। কিন্তু এখানে কিভাবে যাব বা যাই বলা হচ্ছে যে আমি যাচ্ছি, অলরেডি যাচ্ছি, কিন্তু আমি পথটা হারিয়ে ফেলেছি, সেক্ষেত্রে এখানে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডু ব্যবহার করলেও এটা ভুল হবে না। বাস কখন আসবে, বাস মনে রাখবেন যে নিয়ার ফিউচারের ক্ষেত্রে সেখানে টেন্সটাও ভাবে ফলো করা হয় না। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এমন যে আমরা ঠিক যেভাবে বাংলায় বলি ইংলিশে কিন্তু সেভাবে হয় না। যেমন এখানে একটা প্যাসেজ দেখিয়েছিলাম যে স্কুলে গিয়া আমরা অনেক কিছু শিখি, জাস্ট এটা এই যে প্যাসেজ ট্রান্সলেশন ছিল, এই যে আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। তাহলে আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, এই যে সেন্টেন্সটা আমি 1 মিনিট একটু দেখাতে চাই। এখানে লেখা আছে কি আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, ঠিক যেভাবে বাংলা বাক্যটা আছে এভাবে ইংলিশটা হচ্ছে না। ইংলিশে কি করছি, ইংলিশে আই ওয়াক আপ এভরি মর্নিং, এর অর্থ কি আমি প্রতিদিন সকালে উঠি, আই ওয়াক আপ এভরি মর্নিং,
অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই। বাক্যটা কি হলো? আমি প্রতিদিন সকালে উঠি এবং আমি স্কুলে যাই। আর বাংলা কি ছিল? আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। কিন্তু বাংলা অনুসারে ইংলিশটা হলো না, সেন্টেন্সটা একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু মেইন যে থিম, এটা আমাকে বুঝাতে পারলে হচ্ছে। বাংলা ভাষা আর ইংরেজি ভাষা হুবহু মিলবে না, একটু পার্থক্য থাকবেই। যেমন আমরা বাঙালিরা আমরা বলি আমি ভাত খাই, আমরা কিভাবে সাজালাম? কর্তা কর্ম ক্রিয়া, বাংলা বাক্যে ভার্ব একেবারে শেষে গিয়ে বসে। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, তারা গান গায়, সে একটি চিঠি লেখে, এই যে লেখে, গাই, তারপরে ভাত খাই, এগুলো হচ্ছে ভার্ব। এগুলো বাংলা বাক্যে কিন্তু একেবারে শেষে বসেছে। কিন্তু যখন ইংরেজি করি, ইংরেজি করার সময় ওই ভার্বটা কিন্তু সাবজেক্টের পরেই চলে আসবে। আই ইট রাইস, আমি খাই ভাত। আমি স্কুলে যাই, আমি যাই স্কুলে, আই গো টু স্কুল। তাহলে এভাবে আমাদেরকে বাক্যগুলো সাজানো যায়। আচ্ছা, বাস কখন আসবে? হোয়েন উইল দা বাস খাম, হোয়েন উইল দা বাস খাম, বাস কখন আসবে? ডান দিকে যান, আমি কাউকে বলছি যে স্টেশন কোন দিকে, উনি বলছে ডান দিকে যান। গো টু দা রাইট, গো টু দা রাইট এর অর্থ ডান দিকে যান। বাম দিকে যান, গো টু দা লেফট। আমাদের দেখেন, এটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি যে প্রতিদিন এই কথাগুলো আমাদের বলার প্রয়োজন পড়ে। এইগুলো আমরা প্র্যাকটিস করলেই আমাদের স্পোকেন ইংলিশ খুব ভালোভাবে আমরা কথা বলতে পারবো। গাড়ি চালাতে পারো? মনে করেন আপনি একটা প্রাইভেট কার কিনেছেন, একজন ড্রাইভার রাখবেন। আমাদের দেশে ঢাকা শহরে কিন্তু যারা ধনী ব্যক্তি তারা গাড়ি কিনলে ড্রাইভার রাখে বাসায়। তো কেউ আমার বাসায় আসলো ইন্টারভিউ দিতে, আমি বললাম যে ভালোভাবে গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ আ কার প্রপারলি? ক্যান ইউ ড্রাইভ এ কার প্রপারলি? তুমি কি সঠিকভাবে গাড়ি চালাতে পারো? সে বলছে ইয়েস আই ক্যান ড্রাইভ। সে কি বলছে? ইয়েস আই ক্যান ড্রাইভ, হ্যাঁ আমি চালাতে পারি। আমি যদি তাকে বলি একটু দেখাও তো, তাহলে বলবো যে প্লিজ টেক এ ডেমো। ডেমো মানে হচ্ছে একটু, মানে প্লিজ ড্রাইভ দ্য কার প্র্যাকটিক্যালি, আপনি বাস্তবে একটু গাড়িটা চালান, প্র্যাকটিক্যালি চালান। আচ্ছা, তারপর কাউকে বলছি যে ট্যাক্সি ডাকো, কল এ ট্যাক্সি, ট্যাক্সি ডাকো, কল এ ট্যাক্সি। আজ খুব গরম, টুডে ইজ ভেরি হট, টুডে ইজ ভেরি হট, আজ খুব গরম, আমার ঠান্ডা লাগছে। আই এম ফিলিং কোল্ড, আই এম ফিলিং কোল্ড, আমার ঠান্ডা লাগছে। তো এই যে দেখেন, আমি ঠান্ডা অনুভব করছি, আই এম ফিলিং কোল্ড। বৃষ্টি হচ্ছে, মনে রাখতে হবে যে বৃষ্টির প্রোনাউন কিন্তু সারা জীবন ইট ব্যবহার করা হয়, ইট, আইটি, ইট। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখন 10টা বাজে, ইট ইজ 10 o'clock, সময় বোঝাতে ইট ব্যবহার করা হয়। আমি ক্লান্ত, আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। আমি সতেজ, আই এম ফ্রেশ। তুমি কি অসুখ, তোমার কি অসুখ করেছে? অর্থাৎ আপনি কি অসুস্থ? এই কথাটা আমি প্রায় জিজ্ঞাসা করি। আর ইউ সিক আর আর ইউ ইল? তুমি কি অসুস্থ? আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখানে এমন কিছু শব্দ লিখেছি যে শব্দগুলো আমাদের কথা বলতে গেলে প্রতিনিয়ত প্রয়োজন হয়। আচ্ছা, নেক্সট আমরা একটা বিষয় দেখব। গত ক্লাসে আমরা ভার্ব দেখেছিলাম, তো সেই ভার্বেরই সূত্র ধরে আমরা আজকে আর একটু ভার্বটা দেখব ইন ডিটেইলস। আমরা যখন কথা বলি, আমরা এই যে এতক্ষণ যে বাক্যগুলো দেখালাম সব হচ্ছে ছোট ছোট বাক্য, শর্ট ডায়লগ। এখন আমরা দেখব যে বড় বাক্য কিভাবে তৈরি করা হয়। একটু বড় বাক্য যখন হবে তখন কিন্তু আমরা এই জায়গাটা কনফিউজড হয়ে যাই যে এত বড় বাক্য কিভাবে আমরা তৈরি করব। যেমন একটা বাক্য যদি আমি বলি যে দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে, একটা বড় বাংলা বাক্য বললাম। এই বাক্যটা অতি সহজে আমরা তৈরি করতে পারি। সেই সহজে কিভাবে হবে? বলছে যে দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। দেখেন, আমরা একটা জিনিস জানি, প্রথমে সাবজেক্ট বসে। আমরা সবাই বুঝতে পারছি যে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে নারীরা, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে নারীরা। এখন এই সাবজেক্টের নারীরা, আমি আন্দাজে হুট করে বলে ফেললাম নারীরা, এটা কিভাবে আমরা নির্বাচন করব? সেই কিভাবে সেই সিস্টেমটা আমরা 1 মিনিটে একটু দেখব। যেমন বলা হচ্ছে যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা যে কোনো বাক্য তৈরি করতে গেলে, যখন আমরা বাক্য তৈরি করি, তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। সাবজেক্ট দিতে হয়, তারপরে ভার্ব দিতে হয়, তারপর অবজেক্ট দিতে হয়। এটা হচ্ছে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বেলায়। তো যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করব, তখন আমরা প্রথমে সাবজেক্ট আনবো। এখন দেখা যাচ্ছে যে রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি ফর্মুলা বিশেষভাবে গুরুত্ব বহন করে। আমরা যখন লিখবো বা কথা বলবো, তখন এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে হয়, কিভাবে আমরা এগুলো তৈরি করি একটু দেখি। ফর্মুলাগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। আচ্ছা, বলছে যে প্রথমে সাবজেক্ট বের করতে হবে। তো সাবজেক্ট বের করতে গেলে ভার্বের কাছে কে, কারা বা কাদেরকে দিয়ে প্রশ্ন করতে হয়। কয়টা কথা আমি এখানে বলেছি? বলেছি হচ্ছে কে, হ্যাঁ, কে, কারা,
বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে দেখেন লিখেছি করিম ইটস রাইস, করিম ভাত খায়। এখানে এই খাওয়াকে, ইটসকে আমি প্রশ্ন করি যদি কে দ্বারা, কে খায়, উত্তরটা পেয়ে গেলাম করিম খায়। ভার্বের কাছে আমি যদি প্রশ্ন করি কে, কারা বা কাদেরকে দিয়ে, তাহলে আমি যে উত্তরটা পাবো এই উত্তরটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট বের করা শিখে গেলাম। তাহলে আমি প্রথমে সাবজেক্ট বসালাম করিম। এরপর দেখেন ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে। ভার্ব আমরা বের করতে গেলে আমরা এই অবজেক্টের কাছে যদি প্রশ্ন করি, ভার্ব বের করব যে করিম ফুটবল খেলছে। হুম, করিম ফুটবল খেলছে। তাহলে এখানে যদি বলি করিম কি করছে, করিম কি করছে, সরি, সাবজেক্টের কাছে প্রশ্ন করব কি করছে দ্বারা, সাবজেক্টের কাছে প্রশ্ন করব কি করছে বা কি হয়েছে বা কি করেছিল এমন দ্বারা। রিপন ফুটবল খেলছে, রিপনের কাছে প্রশ্ন করলাম রিপন কি করছে, উত্তর আসবে রিপন খেলছে, রিপন ফুটবল খেলছে। তাহলে এখানে ভার্ব আমরা সহজে বের করে ফেললাম। সাবজেক্টের কাছে কি দ্বারা প্রশ্ন করলে, হট দ্বারা যে উত্তর আসে সেটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে এতটা পেয়ে গেলাম যে রিপন, সরি, করিম ইটস রাইস, অথবা এটা যদি করি রিপন ফুটবল খেলছে, রিপন প্লেস, রিপন প্লেস, এতটুকু পেয়ে গেলাম সাবজেক্ট এবং ভার্ব। এবার দেখবো যে যদি প্রশ্ন করা হয় রিপন কি করছে, রিপন কি করছে, উত্তর আসবে খেলছে, এটা হচ্ছে ভার্ব। আর অবজেক্ট কি করব, অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কি বা কাকে দিয়ে কোথায় প্রশ্ন করব। দেখেন অবজেক্ট না থাকলে বাকি অংশটা হচ্ছে অবজেক্ট, অনেক জায়গায় অবজেক্ট থাকে না। যদি বলা হয় আমি খাই, আই ইট, এখানে কিন্তু অবজেক্ট নাই, সাবজেক্ট আর ভার্ব আছে। সে যায়, হি গোজ, সে হাসে, হি লাভস, এখানে অবজেক্ট নাও থাকতে পারে। আচ্ছা, তো বলা হচ্ছে যে অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। রিপন ফুটবল খেলছে, রিপন কি করছে, রিপন ফুটবল খেলছে, এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট। রিপন কি করছে, রিপন ফুটবল খেলছে। তাহলে আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করা শিখে গেলাম যে কার কাছে কি দ্বারা প্রশ্ন করব। তো এখানে লিখেছি করিম ইটস রাইস, তারপর লিখেছি রিপন প্লেস ফুটবল, রিপন ফুটবল, রিপন ইজ প্লেইং ফুটবল, রিপন ফুটবল খেলছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। এখন দেখেন প্রশ্ন করেন সাবজেক্ট বের করার জন্য কে রাখছে, এই বাক্যকে আপনি প্রশ্ন করলেন যে কারা অবদান রাখছে বা কে অবদান রাখছে, উত্তর আসবে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। কারা স্বাক্ষর রাখছে, তাহলে কারা দ্বারা প্রশ্ন করব, কে বা, এই যে এখানে বলেছে কে, কারা বা কাদেরকে দিয়ে প্রশ্ন করতে হবে, ভার্বের কাছে। আচ্ছা, কারা রাখছে, উত্তর আসবে মহিলারা রাখছে। এই যে, আচ্ছা ভার্ব কি, দেখেন মহিলারা কি করছে, উত্তর আসবে মহিলারা অবদান রাখছে। কিপিং, কিপ মানে হচ্ছে রাখা, এইটুকু হচ্ছে আমার ভার্ব। এই যে এখানে এই যে রাখছে, নারীরা তাদের প্রতিটি ক্ষেত্রে এই যে দক্ষতার স্বাক্ষর রাখছে, এই রাখছে এইটা হচ্ছে আমি ভার্ব পেলাম। সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, উইমেন্স কিপিং। তো এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য এখানে হবে উইমেন্স আর কিপিং। এই যে উইমেন আর কিপিং, আমি সাবজেক্ট আর ভার্ব এতটুকু পেয়েছি। এরপর দেখেন প্রশ্ন করি, অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। মহিলারা কি রাখছে, মহিলারা তো রাখছে, কি রাখছে, উত্তরটা হবে দেয়ার সায়েন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, তাদের স্বাক্ষর রাখছে, দক্ষতা এবং যোগ্যতা এবং দক্ষতার স্বাক্ষর রাখছে। তাইলে আমি কতটুকু পেলাম, উইমেন্স আর কিপিং দেয়ার সায়েন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। আচ্ছা, পরবর্তী ধাপগুলো দেখেন, বলা হচ্ছে যে মহিলারা তাদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে, কোথায় রাখছে, দেশের প্রতিটি উন্নয়নে। এইটুকের ইংলিশ কি হবে, দেশের প্রতিটি উন্নয়নে, ইন এভরি সেক্টর অব দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, এই যে দুইটা, প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়নে। এখানে বাংলা কি ছিল, বাংলা ছিল হচ্ছে দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে। দেখেন বাংলা কিন্তু যা, ইংরেজি তা হবে না, এই জন্য বলতে হবে যে প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়নে, প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়নে। তাহলে কি হবে, ইন এভরি সেক্টর, প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়নে, অব দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। এবার টোটাল বাক্যটা যদি সাজাই কি আসে দেখেন, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে, এই বড় একটা বাক্যের প্রথম সাবজেক্ট হচ্ছে উইমেন। উইমেন আর কিপিং, নারীরা রাখছে, কি রাখছে, এটা অবজেক্ট, দেয়ার সায়েন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, কোথায় রাখছে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, দেশের প্রতিটি উন্নয়নে। অর্থাৎ এক কথায় বলতে পারি, বড় বাক্যের ভিতরের থেকে আমাদেরকে বেছে বেছে খুব সুন্দর করে আগে সাবজেক্ট বা কর্তাটা বের করতে হবে, তারপর সাবজেক্টের পরেই
ভার্ব দিতে হবে, তারপর দিতে হবে হচ্ছে অবজেক্ট, তারপর দিতে হবে এক্সটেনশন অথবা অ্যাডভার্বিয়ালস। আমরা আরো একটা দেখবো ঠিক একই নিয়মে। বলছে যে প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। অনেক সুন্দর একটা কথা বলেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই দেখা যায় যে বড় বড় অফিসে আপনি যাবেন, আপনি যখন দেশে ছিলেন ছিলেন নিশ্চয়ই দেখেছেন এখানে কোনো কাজ ঘুষ ছাড়া হয় না। যে কোনো কাজ করতে গেলে ঘুষ দেওয়া লাগে বা খুব হ্যারাসমেন্ট হতে হয়। তো এখানে বলা হচ্ছে যে প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এই যে একটা লম্বা বাক্য, এই বাক্য থেকে আমরা যদি প্রথমে সাবজেক্ট খুঁজে বের করি, তাহলে আমরা বলতে পারি যে কারা দায়িত্ব পালন করে না। কারা, আমরা ভার্বের কাছে প্রশ্ন করেছি, দায়িত্ব পালন করা এটা ভার্ব, এর কাছে প্রশ্ন করেছি কারা দায়িত্ব পালন করে না, উত্তরটা আসবে হচ্ছে কর্মচারীগণ। আমরা এটা সাবজেক্ট পেয়ে গেলাম, দেখেন কত সহজে সাবজেক্ট আমরা বের করেছি। এরপর যদি বলি কর্মচারীগণ কি করে না, উত্তরটা আসবে কর্মচারীগণ দায়িত্ব পালন করে না। দায়িত্ব পালন করা, তাহলে সাবজেক্ট পেয়েছি, দেখেন এখানে যে উত্তর কর্মচারীগণ সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে দায়িত্ব পালন করা। এবার বাক্যটি আমরা ভেঙে সাজাই। কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, এটাই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, তাহলে এইটুকের ইংলিশ কি হবে? দ্য এমপ্লয়িজ অথবা দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি চাকরিজীবীরা, ডোন্ট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি। রেসপন্সিবিলিটিস মানে হচ্ছে দায় দায়িত্ব, তাহলে দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। হুম। আচ্ছা, তো এখানে আমি এইটুক বললাম যে এমপ্লয়িজ, কর্মচারীগণ তাদের দায়িত্ব পালন করে না, এইটুক হলো। কোন জায়গার কর্মচারীগণ? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ। তাহলে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান ইংরেজি কি? ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশনস। ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশনস। তাহলে আমি কতটুক পেলাম? কর্মচারীগণ দায়িত্ব সঠিকভাবে পালন করে না। কোন জায়গার কর্মচারীগণ? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের। আচ্ছা, দায়িত্ব কেন পালন করে না, কারণটা আসবে এবার। কজটা কি? এটা এক্সটেনশন। বলছে যে সঠিক জবাবদিহিতা না থাকায়, ডিউ টু, ডিউ টু মানে হচ্ছে কারণ, একটা ফ্রেজ। ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ পর্যাপ্ত জবাবদিহিতা না থাকায়। কোথায় বা কোন জায়গায়? আরেকটু জুড়ে দিয়েছে, প্রশাসনে, ইন অ্যাডমিনিস্ট্রেশন। দেখবেন যারা প্রশাসনের বড় বড় আমলা কর্মকর্তা, তারা ইচ্ছা মতো তাদের টাকা পয়সা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়ে আত্মীয় স্বজন এখানে সেখানে দেশ বিদেশে পাচার করছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। এই সেন্টেন্সটার মাধ্যমে দেশের একটা চিত্রও কিন্তু এখানে ফুটে উঠেছে। তো কি বললাম, যে এখানে বলা হচ্ছে যে কর্মচারীগণ দায়িত্ব পালন করা, তাহলে এর নেগেটিভ মানে বাক্যটা কেমন ছিল? কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। দ্য এমপ্লয়িজ ডোন্ট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি। কোন জায়গার কর্মচারীগণ? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের, ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশনস। আচ্ছা, কি করে না? সঠিক জবাবদিহিতা না থাকায়, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে জবাবদিহিতা। আর কোন জায়গায়? এটা হচ্ছে প্রশাসনে, ইন অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু শিক্ষাক্ষেত্রে দেখবেন এখানে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম না। একজন টিচার, সে ঘুষ খাইতে পারে না, তাকে ঠিকমতো পড়াতে হয়, তাকে বেতন কম নিতে হয়। কিন্তু আমাদের অধিকাংশ এই যে প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায়, অধিকাংশ যদি কেউ পুলিশের এসপি হয় বা আরো অনেক বড় পদে চাকরি করে, তখন কিন্তু সে তার ক্ষমতার অপব্যবহার করে। তো এই যে বড় বড় বাক্যগুলা, এই বাক্যগুলো আমরা সাজালাম কিভাবে? এই বাক্যগুলো আমরা সাজিয়েছি ঠিক, সাবজেক্ট বের করেছি, আমরা ভার্ব নিয়েছি, তারপর আমরা অবজেক্ট নিয়েছি, তারপর এক্সটেনশন যদি থাকে সেটা আমরা ব্যবহার করব। এখানে আরো অনেক বাক্য দিয়েছি। চাকরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। এখন বাংলাদেশের অনেক তরুণ উদ্যোক্তা, তরুণ প্রজন্ম, তারা কিন্তু চাকরি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অনেকে আমেরিকায় বাড়ি জমাচ্ছে, ইংল্যান্ড, হংকং, হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তো এখানে সেই ট্রান্সলেশনটা এভাবে আপনি প্র্যাকটিস করবেন। এরপর আরো একটা বাক্য দিয়েছি, দেখেন বলা হচ্ছে যে অনেকগুলো বাক্য, এরপর এটা আমাদের একটু করতে হবে, হ্যাঁ এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, যে সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। সকালে ঘুম থেকে ওঠা, তাহলে এইটুকের ইংলিশ কি হবে? আর্লি রাইজিং ফ্রম দ্য বেড। আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট। এখানে ভার্ব হচ্ছে ইজ। দেখেন বাক্যটা কি? সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, তাহলে এখানে ভার্ব হচ্ছে ওঠা। আর্লি রাইজিং, কিন্তু এই ওঠাটা মূল ভার্ব না। এখানে মূল ভার্বটা কি হবে জানেন? সকালে ঘুম থেকে ওঠা
হয় একটি ভালো অভ্যাস, এখানে এই ওঠার পরে এখানে একটা হয় আনতে হবে, এম ইজ আর। যেমন যদি বলি আমি একজন ছাত্র, দেখেন এখানে কোনো বাংলা বাক্যে ভার্ব নেই, কত সুন্দর একটা ম্যাজিক, আমি একজন ছাত্র। কিন্তু ইংলিশ করতে গেলে এখানে একটা এম ইজ আর আনতে হবে, আই এম আই স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এরপর কি আছে, ভোরের, ও বলছে তাহলে সকালে ওঠা, সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট, সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। আচ্ছা, বাক্যগুলো খুব সহজে পারা যাবে। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ, তাহলে ভোরের আবহাওয়া এইটুকু কি হবে, এটার ইংলিশ হচ্ছে আর্লি, সরি, দ্য ওয়েদার অফ ডন, ডন মানে ভোর, দ্য ওয়েদার অফ ডন রিমেইনস, এইটা দেখেন কালাল করেছে, এটা হচ্ছে ভার্ব, রিমেইনস থাকে কি, ফ্রেশ অ্যান্ড পিওর, ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ, দ্য ওয়েদার অফ ডন রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর, সকালের আবহাওয়া থাকে বিশুদ্ধ ও নির্মল। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, যে ব্যক্তি ইংরেজি কি, দ্য পারসন হু, দ্য পারসন হু, দেখেন এই যে বলছে যে দ্য পারসন হু, যে ব্যক্তি রাইজেস আর্লি, এখানে রাইজেস না দিয়ে রাইজ দিলেও তো হতো, কিন্তু এখানে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এবং এই যে হু দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এই জন্য ভার্বের পরে এস বা ইয়েস যোগ করতে হয়। দ্য পারসন হু রাইজেস আর্লি, যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, কি, সে বেশি সময় পায়, গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আদার পারসনস। দেখবেন এই যে আমি এখন বাংলাদেশ সকাল 7:30টায় আপনাকে পড়াচ্ছি, আমি অনেক রাত জেগে ঘুমিয়েছিলাম 3টার দিকে, আবার এখন উঠলাম, তাহলে এই যে আমি ভোরবেলায় উঠেছি, আমি সারাদিন কিন্তু কাজের জন্য অনেক সময় পাবো, হয়তো আমার ক্লান্তি লাগলে আমি 1 ঘন্টা আধা ঘন্টার জন্য রেস্ট নিলাম, কিন্তু আমি ভোরবেলা থেকে কাজ শুরু করলে আরো ভালো হয়। আমি অনেককে দেখেছি যারা ফজরের নামাজটা পড়ে, পড়েই কিন্তু তার কাজ শুরু করে, এই ব্যক্তিরা কিন্তু অনেক দীর্ঘক্ষণ সময় পায় কাজ করার জন্য। আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে, এই যেখানে বলেছে ভোরের নির্মল বাতাস, বিশুদ্ধ পরিবেশ, দেখবেন শহরের কিন্তু যানজট কোলাহল শুরু হয়ে যায় সকাল 8টা 9টা থেকে, কিন্তু যখন ভোরবেলা, আমি আজকে অনেক ভোরে উঠেছি, 6:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠেই আমি বিছানায় বসলাম, তো দেখলাম চারিপাশে কি সুন্দর একটা ট্রানকুইল এনভায়রনমেন্ট, অর্থাৎ খুব নীরব পরিবেশ, গাছে গাছে পাখি ডাকছে। আমার বাসার পাশে অনেক গাছপালা রয়েছে। তো এই যে পরিবেশটা, এটা দিনের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না। তাই বলছে যে যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। দেখেন বলছে যে the person who rises early gets enough time as well as to perform his duties, সে তার কাজ সময় মতো শেষ করতে পারে বা অনেক সময় পায়, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। তাহলে মনোযোগ দিয়ে ইংরেজি কি, হি হু স্টাডিজ রেগুলার, সরি, তাহলে হি ক্যান পারফর্ম হিজ ডিউটিস ভেরি মাইন্ডফুলি, মনোযোগ সহকারে, বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, স্পেশালি ইট ইজ গুড ফর হেলথ আফটার আওয়ার ফজর প্রেয়ার, স্পেশালি বিশেষভাবে, ইট ইজ গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ভালো, ওয়াকিং আফটার ফজর প্রেয়ার, অর্থাৎ ফজর প্রেয়ারের পরে অনেক মুসল্লিরা আমি শহরে বন্দরে গ্রামে দেখেছি হাঁটতে বের হয়, পরে তারা আর বিছানায় যায় না ঘুমাতে, এটা খুবই একটা ভালো অভ্যাস। তো দেখেন এই যে বাক্যগুলো, এখান থেকে আমরা বাক্য ভেঙে ভেঙে, যে আসুন ভেঙে ভেঙে ট্রান্সলেট করি, এই ক্লাসটা, এই শীটটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমরা একটু ফলো করব। বাক্যে যখন যে, সে, যদি কখনো যে সে থাকে, এই বাক্যটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। রিলেটিভ প্রোনাউন কেমন, অর্থাৎ হু, হুই, থট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং এখানে রিলেটিভ প্রোনাউন হলো হু, যা সাবজেক্টের পরে ব্যবহার করতে হয়। এই যে বাক্যটাতে ব্যবহার করেছি, দ্য পারসন হু রাইজেস আর্লি, দ্য পারসন হু রাইজেস আর্লি, যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠে, সে কি করে, হি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ, দ্য পারসন হু রাইজেস আর্লি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ টু পারফর্ম হিজ ডিউটি। এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে একটি বাক্যাংশ তৈরি করতে হবে, যাকে আমরা ক্লজ বলে থাকি। যেমন ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, আমি যদি বলি আই নো দ্য ম্যান, আমি সেই লোকটিকে চিনি, হু কেম হেয়ার ইয়েস্টারডে, এই হু ব্যবহার করলে হু এর দুই পাশে দুটো বাক্য হয়ে গেল, এই দুটাকে বলা হচ্ছে ক্লজ বা বাক্য অংশ। এই দুটো বাক্য অংশকে সংযুক্ত করেছে, যেমন বাংলাদেশের পদ্মা সেতু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে সংযুক্ত করেছে, এখানে দুইটা ক্লজ বা বাক্য অংশকে সংযুক্ত করে দিয়েছে এই হু দ্বারা। তো এখানে বলছে যে ক্লজ সংযুক্ত করা থাকে। আরো রয়েছে, যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে, হি হু স্টাডিজ রেগুলারলি ক্যান এক্সপেক্ট গুড হেলথ, গুড রেজাল্টস, হি হু অর্থাৎ সেই ব্যক্তি যে
স্টাডিজ রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করে, ক্যান এক্সপেক্ট গুড রেজাল্টস, সে ভালো রেজাল্ট আশা করতে পারে। ক্যান এক্সপেক্ট, ক্যান মানে হচ্ছে পারা। তো এইখান থেকে আমরা অনেক বড় বড় বাক্য তৈরি করব। দেখেন, সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, ভোরের আবহাওয়া নির্মল ও বিশুদ্ধ থাকে। এই যে বাক্যগুলো আমি একটু পড়ে শোনাই। আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট। দ্য ওয়েদার অফ ডন, দ্য ওয়েদার অফ ডন, অফ মানে হচ্ছে র এর, অর্থাৎ বলা হচ্ছে ভোর এর আবহাওয়া, দ্য ওয়েদার অফ দ্য ডন। বরিশালের চাউল, দ্য রাইচ অফ বরিশাল। দিনাজপুরের চাউল, দ্য রাইচ অফ দিনাজপুর। সিঙ্গাপুরের স্বর্ণ, দ্য গোল্ড অফ সিঙ্গাপুর, অর্থাৎ স্বর্ণ সিঙ্গাপুরের, চাউল বরিশালের। এই রব, অফটা হচ্ছে, অফ কথাটার অর্থ হচ্ছে র এর। দ্য ওয়েদার অফ ডন রিমেইনস ফ্রেশ, অর্থাৎ ভোরবেলার আবহাওয়া নির্মল থাকে, অ্যান্ড পিওর। হি হু, দেখেন যে ব্যক্তি রাইজেস আর্লি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ, যদি কেউ ভোরবেলায় ওঠে সে তার কাজের জন্য এনাফ টাইম, পর্যাপ্ত সময় পায়। হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ অল হিজ ওয়ার্ক ইন টাইম, যে ভোরবেলায় ওঠে সে তার সমস্ত কাজ সময় মতো শেষ করতে পারে। ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্মড, ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্মড, অর্থাৎ দৈনন্দিন কাজকর্মগুলো সম্পাদন করা যেতে পারে উইথ কিন কনসেন্ট্রেশন। কিন কনসেন্ট্রেশন হচ্ছে খুব তীব্র মনোযোগের দ্বারা, স্পেশালি বিশেষত আফটার পারফর্মিং ফজর সালাত আর ফজর প্রেয়ার, ওয়াকিং ইজ ভেরি গুড ফর হেলথ। ফজরের নামাজ আদায় করার পর সকালে একটু হাঁটা, এটা স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকারী। আসলে দেখবেন জাপানিরা, চায়নারা, এরা কিন্তু এই ধরনের কিছু অভ্যাস গড়ে তুলেছে। বিশেষ করে জাপানি লোকদের আয়ু, এদের কিন্তু জীবনে এরা অনেক দিন বেঁচে থাকে, কারণ এরা মানে খুব পরিশ্রম, এবং এদের কিছু লাইফ স্টাইল রয়েছে যেটা আমাদের বাঙালিদের নেই। আমরা বাঙালিরা দেখবেন প্রচুর পরিমাণে তেল মশলা, মাছ গোশ এইগুলো খেতে পছন্দ করি, কিন্তু মোস্ট অফ দ্য ফরেনার্স, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটা মানে বলে শেষ করা যাবে না। এটা যদি বলি তো এক রাতে একদিন বললেও শেষ হবে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কত খারাপ, বিশেষ করে খাদ্য অভ্যাস। আপনি বাজারে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, আপনার দেশের বাড়িতে আপনি আসবেন, বিকেলে হাঁটতে বের হবেন, দেখবেন রাস্তার পাশে বিভিন্ন জাঙ্ক ফুড, সিঙ্গাড়া, পুরি, সামুচা, পাঁপড় ভাজি, অনেক কিছু, ফুচকা বিক্রি হচ্ছে। এর অধিকাংশ খাবার এত নিম্নমানের, এটা যদি ল্যাবে নিয়ে পরীক্ষা করা হয়, সাধারণ মানুষকে দেখানো হতো যে দেখো, মাইক্রোস্কোপের নিচে এই খাবারগুলো রেখে যদি দেখানো হতো কি পরিমাণ রোগ জীবাণু, তো কোনো মানুষ আর খাইতো না। কিন্তু আমরা তো এগুলো জানি না, বুঝি না। হুম। এ- হুম হুম হুম, ওকে। হুম, ইটস ভেরি হার্মফুল ফর আওয়ার বডি, হার্মফুল ফর আওয়ার বডি। হুম ওকে, ভেজিটেবল অয়েল। হুম you have perfectly said. I am agree with you, 100% agree with you. But I add something with you, that is, in our country, palm oil or soybean oil is available, and most of the people, or 100% people, eat or take this oil, and they don't know it is very very harmful for our body. Eating or taking soybean oil like taking poison, অর্থাৎ সয়াবিন তেল খাওয়া আর বিষ খাওয়ার সমান, পয়জন মানে বিষ। বিকজ ইফ ইউ নোটিস, হ্যাঁ ওকে, ওকে, হুম হুম, আই টুক ইট, আই অলওয়েজ টুক ইট, আই ইউজ টু, হ্যাঁ, এখানে ইউজ টু ব্যবহার করতে, আই ইউজড টু টেক ইট, আমি এটা নিয়মিত ব্যবহার করতাম, অর্থাৎ খেতাম। আই ইউজ টু ইট দিস অয়েল। হুম হুম, ওকে ওকে, থ্যাংক ইউ। ইটস দ্য ডিফারেন্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড হংকং, এটাই হচ্ছে পার্থক্য বাংলাদেশ এবং হংকং এর। দেখেন, পৃথিবীর অনেক দেশের ছেলে মেয়ে এখন পড়াই, তো যারা আমেরিকা থেকে ক্লাস করে তারা বলে যে স্যার, দেয়ার ইজ নো অ্যাডাল্টারেটেড ফুড ইন আমেরিকা, আমেরিকায় কোনো ভেজাল খাবার নেই। মানে 100% খাদ্যই হচ্ছে হালাল। আমরা ইসলাম ধর্মে একটা কথা বলি হালাল খাবার, তো ওখানে হালাল ফুড 100% ওখানে কোনো ভেজাল খাবার বলে কোনো কথা নেই। আর যদি কেউ খাদ্যে ভেজাল দেয়, তার জন্য কঠোর শাস্তির মানে নিয়ম রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে, ফ্রম দ্য গভর্নমেন্ট। বাট ইন আওয়ার কান্ট্রি, এভরি পিপল, এভরি বিজনেসম্যান
আর অ্যাডাল্টারেটেড অ্যান্ড দেয়ার প্রোডাক্টস আর অ্যাডাল্টারেটেড, অর্থাৎ ব্যবসায়ীরা ভেজাল এবং তাদের প্রোডাক্টগুলোও ভেজাল। দেশের পরিবেশ পরিস্থিতি কতটা খারাপ একটু না বললে বুঝবেন না। যেমন আপনি যে বললেন বাসি ভাজা পোড়া তেল, যেমন একটা হোটেলে মনে করেন রান্না করেছে, জিলাপি ভেজেছে বা গোশ রান্না করেছে, এবার ওর যদি কোনো উচ্ছিষ্ট অংশ তেল থেকে যায়, বা কোনো হোটেলে দেখা যাচ্ছে যে দুপুরবেলায় মাংস রান্না করলো, রাত্রে বিক্রি হলো না, ওই মাংসটা ফ্রিজে রেখে যায়, একদিন দুই দিন তিন দিন পরেও ওইটা গরম করে ওই নতুন যে মাংসটা রান্না করবে ওইটার সঙ্গে মিক্স করে ওইটা আবার জনগণকে খেতে দিচ্ছে। এটা অ্যাভেলেবেল হচ্ছে। আর মেইন যে বিষয়টা হচ্ছে, নো ওয়ান অর নান ক্যান ইট মাস্টার্ড অয়েল, দ্যাট ইজ সরিষার তেল। এটা কেউ খায় না, কারণ এটার দাম বেশি এবং এটা অরিজিনাল আমাদের দেশে এখন পাওয়া যায় না। সরিষার তেলের ভিতরে পেঁয়াজের রসটা মিক্সার করে দেয় বা আরো অনেক অনেক মানে কাহিনী করে দেয়। তো এর জন্য কি করে সবাই ওই 5 লিটারের যে ক্যান রয়েছে সয়াবিন অয়েল, সে মালয়েশিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে আসছে, কিন্তু এটা তো অরিজিনাল সয়াবিন না, এটা তো পাম অয়েল। দেখবেন শীতকালে, দেখবেন নারিকেলের তেলের মতো এই তেলগুলা জমে যায়। আমি একটু সামান্য আমার গ্রামের বাড়িতে আমি যখন যাই, আমি একটা জিনিস এগুলো খেয়াল করি, আমার এগুলো ভালো লাগে দেখতে। গেট সিক ভেরি কুইকলি। কোনো মানুষ যদি জাঙ্ক ফুড প্রতিদিন গ্রহণ করে এভরিডে, হি উইল গেট সিক কুইকলি। সে দ্রুত অসুস্থ হবে, এটা বাস্তব। দেখবেন আগের সময় আপনার যদি বাড়িতে আপনার নানা বা দাদা দাদি, তারা দেখবেন প্রায় 80 90 100 বছর বেঁচে যাচ্ছে। কিন্তু এখনকার মানুষের আয়ু কমে যাচ্ছে। এর কারণ কি? আমাদের প্রত্যেকটা খাবার অ্যাডাল্টারেটেড, ভেজাল, প্রত্যেকটা খাবার। এই দেখবেন এই যে এখন আমের সিজন চলছে, বাংলাদেশের প্রত্যেকটা বাজারে, শহরে নগরে বন্দরে আম কাঁঠালে ভরপুর। কিন্তু আমি সেই দিন ইচ্ছা করে একটু আম কিনলাম, তো দেখলাম আমে তো কোনো স্বাদ নাই, এবং ওই আম খেয়ে আমার ঠোঁটে আমার গালে ঘা হয়েছে। তখন মানে একেবারে বাস্তব কথা বলছি। তো আমি তো একটু বাড়ি থেকে হ্যাঁ, আমার টাকাটাও গেল, এবং আমি টাকা দিয়ে আমি মানে রোগ কিনে নিয়ে আসলাম, ডিজিজ আমার শরীরে আমি ঢুকালাম। তখন আমি প্রতিজ্ঞা করলাম যে আমি আম না খেয়ে থাকলেও আমি আর আম কিনবো না। তো আমি বাড়ি থেকে আম নিয়ে আসছি, আমার গাছের একেবারে বিষমুক্ত ফরমালিন মুক্ত আম, এত স্বাদ সেটা মানে বলে বোঝানো যাবে না। তো আমাদেরকে বাঁচতে গেলে এটা করতে হবে। ইফ ইফ উই ওয়ান্ট টু লিভ sound in sound, we have to eat properly, and we have to eat more vegetables, and we have to eat less oil। আমাদেরকে শাকসবজি বেশি খেতে হবে, তেল কম খেতে হবে। তেল কম খেতে হবে। আমাদের দেশে যেসব ফরেনাররা আসে, তারা যখন এই 5 স্টার মানের হোটেলগুলোতে থাকে, যদি আমাদের দেশের এই স্পাইসি খাবার, অতিরিক্ত মশলাযুক্ত ভেরি অয়েলি ফুড দে ডোন্ট টেক, তারা কখনো গ্রহণ করে না, দে ডোন্ট টেক। আমি একবার দেখেছিলাম আমাদের খুলনাতে রয়্যাল হোটেল আছে, হোটেল ক্যাসল সালাম, এটা একটু উন্নত মানের। তো ওখানে ফরিনাররা একবার আসছিল, তো ওরা ওই শীতকালে দেখলাম বাজার থেকে ওলকফি ফুলকপি শালগম পেঁয়াজের কালি অনেক কিছু কিনে নিয়ে আসছে। তো এনে ওইগুলা সিদ্ধ করলো, মানে গরম পানিতে সিদ্ধ করে পুনরায় পানিটা ফেলে দিয়ে কড়াইয়ের উপরে মানে হাতে গোনা কয়েক ফোঁটা তেল দিল, কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে ওইগুলো আবার একটু ওইগুলো একটু ভাজি করলো, নরম হয়ে গেল, একেবারে নরম তুলতুলে হয়ে গেল। ওইগুলা তারা আটার রুটি দিয়ে খেলো, একেবারে সফট যে রুটি। আমি অবাক হয়ে গেলাম। এবং তাদের স্বাস্থ্য কি, মানে অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী। আর আমরা এই তৈলাক্ত খাবার, আমাদের দেশের মানুষের আয়ু কমে যাওয়ার একটাই কারণ, দুইটা কারণ। একটা হচ্ছে আমাদের লাইফ স্টাইলটা ভালো না, মানে বদ অভ্যাস, আমরা মনে করেন ঘুমাই দেরি করে, আবার মানে শরীরকে বিশ্রাম দেয় না। আর তার থেকে বড় কারণ হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস, আমাদের মুখে যদি কোনো খাবার রুচি না হয় সেগুলো আমরা খাই না। উই ডোন্ট টেক দোজ ফুড হুইচ আর নট ডেলিশিয়াস টু আওয়ার ঠাং। আমাদের জিহ্বায় যেগুলো সুস্বাদু নয়, উই ডোন্ট টেক দিস, আমরা সেগুলো খাই না। হুম। এই জন্য দেখবেন ওই যে একটা কথা আছে না, যে যে জাতি যত অতিরিক্ত চালাক, এই বাঙালি অতিরিক্ত চালাক, আর এই চালাকি করতে গিয়েই আমরা কিন্তু ধরা পড়ে যাই। প্রত্যেকটা জায়গায় দেখবেন হলুদ, বাজারে হলুদ বিক্রি হয়, হলুদের ভিতরে আপনার ওই যে ইট আছে, ইটের পাকা ইট ইট গুঁড়া করে ওর মানে মিশিয়ে দিচ্ছে হলুদের ওজন বাড়ানোর জন্য। চাউলের ভিতরে প্রচুর পরিমাণে কাকর মিশ্রণ করে দেয়, মানে ছোট ছোট যে ঝিল চাড়া যেগুলো আছে, কাকর যেটাকে বলে, এটা মিশ্রণ করে দেয় চাউলের ওজন বাড়ানোর জন্য। পৃথিবীর কোনো দেশে এটা করে না, একমাত্র বাংলাদেশে এটা পাওয়া যায়। এই জন্য আমি বলি যে আসলে ফরেন কান্ট্রিতে যাওয়ার জন্য মনটা খুবই ব্যাকুল, কারণ এই দেশের যে আরো একটা বললাম, এই যে আজকে পড়ানোর ভিতরে উপরে পড়িয়েছি, যে মোস্ট অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ আর ইনভলভড ইন ক্রাইম। তারা বিভিন্ন রকমের, এবং প্রশাসনের জবাবদিহিতা না থাকার কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ তাদের ইচ্ছা মতো কাজ করে।
হুম, এটা হচ্ছে আমাদের দেশের একটা সব থেকে বড় সমস্যা। তো যাই হোক, আমি আরেকটা বিষয় একটু দেখাবো এই মুহূর্তে। সেটা হচ্ছে আমরা কথা বলার জন্য আমাদের বেশি যেটা প্রয়োজন হয়, কোনো মানুষকে ইংরেজিতে আমি এখন প্রস্তাব দিব যে সে এই কাজটা করবে কিনা, সে ভাত খাবে কিনা, সে চা খাবে কিনা, এটা আমরা কিভাবে বলি? আপনি কিছু পান করবেন? হয়তো আপনার সামনে রাস্তায় দেখা হলো, আপনি বলছেন স্যার আপনি কি কিছু পান করবেন, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক। উড ইউ লাইক ভদ্রতার ব্যবহারের ক্ষেত্রে নেটিভ স্পিকাররা কিন্তু উডের ব্যবহারটা খুব বেশি করে থাকে। উড বলছে যে আপনি কি কিছু পান করবেন, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক। আমি বলছে ইয়েস, আই উড লাইক টু ড্রিঙ্ক কফি, আই উড লাইক টু ড্রিঙ্ক টি, আই উড লাইক টু ড্রিঙ্ক মিল্ক। আমি চা পান করব, দুধ পান করব। আপনি কি আরেক কফি খাবেন? মনে করেন এক কফি আমি খেয়েছি, এক কাপ খেয়েছি কফি, আপনি বলছেন স্যার আরেক কফি খাবেন, উড ইউ লাইক অ্যানাদার কাপ অফ কফি, উড ইউ লাইক অ্যানাদার কাপ অফ কফি। আমি বললাম নো, আই ডোন্ট ইট অর আই ডোন্ট ড্রিঙ্ক অ্যানাদার কাপ অফ কফি। জুস হলে কেমন হয়? হাউ অ্যাবাউট আ জুস? জুস হলে কেমন হয়? হাউ অ্যাবাউট আ জুস? আমি বললাম যে ইটস ভেরি নাইস, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আ কাপ অফ জুস। এটা আমি আপনাকে দিয়েছি আগের দিন, আবারও এটা একটা বড় লম্বা বই, এটা থেকে পড়বেন, এখান থেকে অনেক কিছু পড়ার আছে, আমি দিয়ে দিব এখন আবার। এইটা থেকে এখানে আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে এগুলা পড়লে আর কিচ্ছু লাগে না। এগুলা দেখেন, আমরা গ্রামারটা শিখি কি জন্য জানেন? গ্রামার শিখি হচ্ছে বাক্যটা সঠিক করার জন্য। আর এই স্পোকেন রুলগুলো প্র্যাকটিস করব কথা বলার জন্য। দুটো দুই রকম। দেখবেন অনেক স্কুল কলেজের ভালো ভালো ইংরেজি টিচার আছে, বাট দে ক্যান নট স্পিক ইন ইংলিশ সিঙ্গেল ওয়ার্ড, এক সিঙ্গেল সেন্টেন্স, তারা একটা সেন্টেন্সও বলতে পারে না, কিন্তু তারা অনেক গ্রামার জানে, তারা পড়াতে পারে, কিন্তু তারা ইংরেজিতে কথা বলতে পারে না, এবং কাউকে কথা বলাটা কিভাবে বলতে হয় শিখাতেও পারে না। এর কারণটা হচ্ছে কি, স্পোকেন ইংলিশে সেই সব টিচারগুলা খুবই দুর্বল। তো আমাদেরকে এই স্পোকেনের জায়গাটা খুব স্ট্রং করতে হবে, কারণ আমরা ইংরেজি শিখতেছি এই ভাষাটায় কথা বলার জন্য, আর কোনো উদ্দেশ্য না। তো কথা বলতে গেলে আমাদের এই স্ট্রাকচারগুলো খুবই দরকার। জুস হলে কেমন হয়? হাউ অ্যাবাউট জুস? তুমি কি চাও আমি এটা কিনি? ডু ইউ ওয়ান্ট মি টু টেক ওভার, অথবা ডু ইউ ওয়ান্ট আই বাই ইট, আমি এটা কিনি? তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? উইল ইউ গো ফর এ হ্যাং আউট উইথ মি, অথবা উইল ইউ গো আউট, উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? তুমি কি কিছু ফল খাবে? উড ইউ লাইক টু হ্যাভ সাম ফ্রুটস। দেখেন এখানে হ্যাভ মানে হচ্ছে পান, মানে হ্যাভ মানে খাওয়া। কি বলছে? উড ইউ লাইক টু হ্যাভ সাম ফ্রুটস, অথবা উড ইউ লাইক টু ইট সাম ফ্রুটস, তুমি কি কিছু ফল খাবে? উত্তরে কি বলছে? আমি বলছি ইয়েস, আই উড লাইক টু হ্যাভ সাম ফ্রুটস, আই উড লাইক টু ইট সাম ফ্রুটস। এরপর বলছে যে এটা তো ভালোই মনে হচ্ছে, দ্যাট সাউন্ডস গুড। আপনি একটা সবজি কিনতে গিয়েছেন, দেখে মনে হচ্ছে এটা ভালো, বললেন দ্যাট সাউন্ডস গুড, দোকানদার আপনাকে বললো এটা আপনি নিতে পারেন। আমি এটা পছন্দ করব, আই উড, হ্যাঁ, লাভ ইট, আমি এটা পছন্দ করব। সেটা হবে আপনার আন্তরিক মমতা বা দয়া। দ্যাট উড বি ভেরি কাইন্ড অফ ইউ, দ্যাট উড বি ভেরি কাইন্ড অফ ইউ। এরপর বলা হচ্ছে যে ইংরেজিতে আমন্ত্রণ জানানোর কিছু কৌশল। আপনি দেশে আসছেন, আমাকে বলছেন যে স্যার আমাদের বাসায় আপনি বেড়াতে আসবেন বা আপনার দাওয়াত রইলো, কিভাবে বলবো? আর ইউ ফ্রি অন নেক্সট সানডে, আপনি আমার কাছে শুনছেন স্যার আগামী রবিবার কি আপনি ফ্রি আছেন? আর ইউ ফ্রি অন নেক্সট সানডে, এখানে কিন্তু কোনো ডাব্লিউইজ ব্যবহার করে প্রশ্ন করিনি, এখানে একটা অক্সিলারি ভার্ব দিয়েছি, অ্যাম ইজ আর। কেন দিয়েছি? কারণ আপনি কি আগামী রবিবার ফ্রি আছেন, এটাকে যদি আমি বলি অ্যাফার্মেটিভে করি যে আপনি আগামী রবিবার ফ্রি আছেন, একটা সাধারণ বাক্য, তাহলে হবে ইউ আর ফ্রি অন নেক্সট সানডে। আর এটাকে যখন প্রশ্ন করব, তাহলে অ্যাফার্মেটিভে যেহেতু একটা অক্সিলারি ভার্ব ছিল আর, তো আমি বলেছিলাম কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে ওই বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে ওইটা সবার প্রথমে আনতে হয়। আর ইউ ফ্রি অন নেক্সট সানডে? আর ইউ ফ্রি অন নেক্সট সানডে? আপনি কি আগামী রবিবার ফ্রি আছেন? আমি বললাম ইয়েস, আই এম রিয়েলি ফ্রি, আই এম ফুললি ফ্রি অন নেক্সট সানডে। আপনি কি বললেন? আপনি কি আসতে চান? উড ইউ লাইক টু খাম? বলছে স্যার আমি যদি দাওয়াত দেই আপনি কি আসতে পারবেন বা আসতে চান? উড ইউ লাইক টু কাম টু আওয়ার হোম? আমাদের বাসায় আসবেন? আমি বললাম আপনি কি, আপনি বলছেন, আমি মনে করেন বাসায় গিয়েছি, আপনি বলছেন আপনি কি এক কফি এক কাপ কফি খাবেন? উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি? আমি বললাম ইয়েস, আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। আপনি বলছেন আপনাকে কি সন্ধ্যায় পাওয়া যাবে? আর ইউ অ্যাভেইলেবল ইন দ্য ইভিনিং? আর ইউ অ্যাভেইলেবল, হ্যাঁ, মানে আপনার সময় আছে পর্যাপ্ত, ইন দ্য ইভিনিং? আমি বললাম ইয়েস, আই হ্যাভ এনাফ টাইম ইন দ্য ইভিনিং। শুক্রবারে কি ভ্রমণে যেতে চান? অন্না, দেখেন এই যে অন্নাকে, এটাকে হচ্ছে একটা ইনফর্মাল ইংলিশ, হ্যাঁ, নেটিভরা কিন্তু এটা অন্না বলে, এটা হচ্ছে ওয়ান্ট টু। আই ওয়ান্ট টু গো অন এ ট্রিপ অন ফ্রাইডে।
আমি শুক্রবারে একটা ভ্রমণে যেতে চাই, এভাবে বলতে হবে, আই ওয়ান্ট টু গো অন এ ট্রিপ অন ফ্রাইডে। কিন্তু ওরা কি বলে, অন না, অন না, গো অন এ ট্রিপ অন ফ্রাইডে। শুক্রবারে কি ভ্রমণে যেতে চান? আমি কি বলছি, বা আপনি পরবর্তীতে বলছেন যে আগামী শনিবার কি আপনি, আগামী শনিবার আপনি কি করবেন? হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং অন দ্য নেক্সট সানডে, স্যাটারডে। তো এখানে হোয়াট আর ইউ ডুইং না বলে কি করবেন, এটা ফিউচার টেন্সে বলা যায়, হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু অন দ্য নেক্সট স্যাটারডে, আগামী শনিবার আপনি কি করবেন। তো কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে আমি আগামী শনিবার বেড়াতে যাব, আমি আগামী শনিবার বাসায় বিশ্রাম নিব। এখানে ইচ্ছামতো উত্তরটা দেওয়া যাবে, অর্থাৎ প্রশ্নর সঙ্গে সঙ্গে আমাদের উত্তরটা দিতে হবে। আমন্ত্রণ আপনাকে, আপনি আমাকে করেছেন, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি যে থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ইনভাইটেশন, আপনার সদয় আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। হুম, অবশ্যই আসবো, কি বলতে হবে, আই উড লাভ টু থ্যাঙ্কস, অথবা আই উইল কাম মাস্ট, আই উইল কাম মাস্ট, আমি অবশ্যই আসবো। সেটা খুবই ভালো হয়, দ্যাট সাউন্ডস লাভলি অর থ্যাঙ্কস, খুব ভালো হয়, ধন্যবাদ। দ্যাট উড ভেরি নাইস, থ্যাঙ্কস, কি বললাম, দ্যাট উড নাইস, থ্যাঙ্কস, সেটা খুবই ভালো হয়, ধন্যবাদ। আমি আসতে পারলে খুবই খুশি হব, আই উইল বি গ্ল্যাড টু ডু সো। দেখছেন, ডু সো মানে হচ্ছে খুব খুশি হব, আমি আসতে পারলে খুব। ডিনারের আমন্ত্রণের জন্য ধন্যবাদ, আপনি যে আপনার বাসায় আমাকে ডিনার করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য ধন্যবাদ। কিভাবে বলবো, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি টু ডিনার, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি টু ডিনার। এখানে আরেকটা ফর আমরা দিব না, ফর ডিনার না দিয়ে একটাই টু একটাই ফর দিয়েছি, থ্যাঙ্কস ফর ইনভাইটিং, আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, মি মানে আমাকে, টু ডিনার, ডিনারের আমন্ত্রণ দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে দেখবেন আমাদের দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলা হয় সব এখানে সংযোজন করে দিয়েছি। এটা টোটালি একটা বই কিন্তু। আমি ঠিকঠাক আছি, আই অ্যাম ওকে। আমি মোটামুটি আছি, আই অ্যাম সো সো, বেশ ভালো, প্রিটি গুড, আগের মতোই অ্যাজ ইউজুয়াল। আপনাকে বললাম যে আপনি কেমন আছেন, বললেন স্যার আগের মতোই ভালো আছি, অ্যাজ ইউজুয়াল, আই অ্যাম ওয়েল, খুব ভালো আছি, ফিট অ্যাজ এ ফিডেল, সুন্দর একটা ইংলিশ, এটা একটা সাহিত্যের ইংরেজি, ফিট অ্যাজ এ ফিডেল। ফিডেল মানে সুন্দর একটা বাঁশি, আমি সুন্দর আছি, আমি চমৎকার আছি, আই অ্যাম ড্যানলি, দেখেছেন, আই অ্যাম ড্যান্ডলি, ড্যান্ডি, আই এম ড্যান্ডি, আমি চমৎকার আছি, আমি চমৎকার আছি, আই এম ফ্যান্টাসিক, আমরা এটা বলি আই এম ফ্যান্টাসিক। আই ফিল গ্রেট, আমার বেশ ভালো লাগছে। আমি ততটা ভালো নেই, আই এম নট সো ফাইন। আপনি বললেন স্যার আমি ইদানিং ততটা ভালো নেই, আই এম নট সো ফাইন। আমি ভালো আছি, আই এম ফাইন থ্যাঙ্কস। আমি মোটামুটি ভালো, আই এম সিম্পলি গোয়িং অন, দেখছেন কত সুন্দর একটা ইংরেজি, আই এম সিম্পলি গোয়িং অন, আমি মোটামুটি ভালো আছি। ভালো বলা যায় সর্বশেষ গুড, গুড মানে ভালো। তো এইগুলো একটু দেখবো, আর বড় বাক্য কিভাবে তৈরি করা যায় এইটাও একটু দেখতে হবে। আজকে যে ক্লাসটা নিলাম এটা কিন্তু খুবই, এখানে স্ট্রাকচার দেওয়া আছে, মানে ওই হোমওয়ার্ক দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, এগুলো নিজে নিজে করতে হবে ইংরেজিটা না দেখে, তবেই আমরা কতটা শিখতে পারলাম এটা কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, এগুলো একটু করবেন। তাহলে আপনারও মনে হয় সময় হয়েছে, 1 ঘন্টা হয়ে গেল। ভালো থাকবেন, আর যদি আগামীকালও পড়তে চান বা আপনার সময়টা আপনি জানাবেন, আমি ফ্রি থাকবো, আপনি সময়টা বের করতে পারবো। হুম। হ্যাঁ। আ- আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শনিবারে টাইমটা জানিয়ে দিবেন, আর হচ্ছে মাস তো শেষের দিকে, আপনি আপনার সুবিধা মতো পরবর্তীতে অনারিয়ামটা দিয়েন, হ্যাঁ, যখন আপনার সুবিধা হয়। এটা আপনি একটু, হ্যাঁ, এটা তো আগের মাসে দিয়েছিলেন মনে হয়, মানে ঈদের মাসে দেওয়া হয়েছিল এই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মনে হয় ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এটা খেয়াল ছিল না, ওকে থ্যাংক ইউ। তো আপনি শনিবারে আমাকে টাইমটা একটু জানাবেন, ঠিক আছে, শনিবারের টাইমটা আমি সেইভাবে ম্যানেজ করে রাখবো আপনার জন্য। আর এর ভিতরে যদি আপনি